নমস্কার। আজকে আমরা শিখবো বা জেনে নেব তোমাদের সিলেবাসে থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বঙ্গানুবাদ সম্পর্কে। তো এই বঙ্গানুবাদটা বিভিন্ন স্লাইডের মাধ্যমে আমি তোমাদের সঙ্গে সামনে হাজির করেছি। তোমরা দেখে নিতে পারছো প্রথমেই বঙ্গানুবাদ সম্পর্কে অল্প কিছু কথা বলা আছে। এর পরের স্লাইডে রয়েছে যেটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে বঙ্গানুবাদ বা অনুবাদের প্রাথমিক সূত্র, তারপরে উদাহরণ রয়েছে দুটো পরপর। তো প্রথমেই আমরা জেনে নেব বঙ্গানুবাদ বলতে আমরা ঠিক কি বুঝি। দেখো প্রথমে কি বলা হচ্ছে না, বঙ্গানুবাদ শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে কি পাই, অর্থাৎ দুটো আলাদা আলাদা শব্দ পাই। এক বঙ্গ এবং দুই অনুবাদ, অর্থাৎ বাংলায় অনুবাদ করাটাকে বলছে বঙ্গানুবাদ। ভালো ভাষায়, সাধু ভাষায় বঙ্গযুক্ত অনুবাদ হয়ে হচ্ছে বঙ্গানুবাদ। অর্থাৎ এই যে বলা আছে এর অর্থ বাংলায় অনুবাদ। অনুবাদের মূল বিষয় স্বাচ্ছন্দ্য, সাবলীলতা, ভাষার স্বাভাবিকতা বজায় রেখে নির্ভুল ও প্রাণবন্ত ভাবের প্রকাশ। অর্থাৎ একটা অনুবাদ যখন আমরা করব সেখানে যেমন সেই অনুবাদে যেমন স্বাচ্ছন্দ্য থাকবে, অর্থাৎ স্বচ্ছন্দ ভাবে আমরা সেই অনুবাদটাকে করতে পারবো, তার সাথে সাথে সাবলীলতা থাকবে, কতটা সাবলীল ভাবে আমরা লিখতে পারছি বিষয়টাকে, কতটা সাবলীল ভাবে আমরা প্রেজেন্ট করতে পারছি, এবং তার সাথে ভাষার স্বাভাবিকতা, অযথা কৃত্রিম ভাষা, যেখানে যে ভাষাটা যাচ্ছে না কিন্তু ভালো ভাষা বলে আমি সেটাকে রাখতে গেলাম, সেরকমটা হবে না বঙ্গানুবাদে। এবং অবশ্যই নির্ভুল হবে, সেন্টেন্স কনস্ট্রাকশন, বাক্য গঠন নির্ভুল হবে এবং তার সাথে সাথে একটা সতেজতার আভাস থাকবে। এখানে একটু বলে রাখা ভালো যে যে কোনো ভাষাই, পৃথিবীর যে কোনো ভাষাই একটা ভাষা অন্য ভাষার বিকল্প নয়। কেন নয়? ধরো আমরা এখানে যদি ইংরেজি এবং বাংলা এই দুটো ভাষাকে রাখি, ইংরেজি ভাষা অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তার নিজস্ব একটা আদব কায়দা আছে, অর্থাৎ যে ইংরেজি ভাষা তার যে নির্দিষ্ট ব্যাকরণ বা গ্রামার সেটা সম্পূর্ণ আলাদা, এবং এর সাথে সাথে মিশে থাকে তার সাহিত্য, সংস্কৃতি, শিল্প, বিভিন্ন জিনিস, এবং সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে আমাদের যে বাঙালি কালচার, যে বাঙালি সংস্কৃতি, শিল্প, সাহিত্য তার থেকে আলাদা। একটু একটু খেয়াল করে দেখো। সুতরাং সেই ভাষাটাকেই যখন আমরা এক্সাক্ট অনুবাদ করে ফেলবো সেটা কিন্তু কাজ করবে না বা সেটা দাঁড়াবে না। অর্থাৎ যখনই আমাদের অনুবাদ করতে হবে তখনই আমাদের মাথায় রাখতে হবে যে ভাষায় অনুবাদ করা হচ্ছে সেই জায়গার বা সেই স্থানের বা সেই অঞ্চলের ভাষা, শিক্ষা, সংস্কৃতি, সামগ্রিক তাৎপর্যটাকে তোমাদের ধরতে হবে এবং সেই অনুযায়ী অনুবাদ করতে হবে। অর্থাৎ অনুবাদকে এক ধরনের ভাবানুবাদও বলা যেতে পারে, কারণ আক্ষরিক অনুবাদ হয় না। কেন হয় না? সেক্ষেত্রে ওই একই বিষয়, অর্থাৎ একটি ভাষা অন্য ভাষার বিকল্প হতে পারে না। পৃথিবীর কোনো ভাষায় কোনো ভাষার এক্সাক্ট বিকল্প হয় না। এবার দেখো বেশ কিছু পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে উঠে এসছে। প্রথমে বলা হচ্ছে মাতৃভাষায় প্রয়োগ পদ্ধতির জ্ঞান থাকা চাই, কারণ তুমি যে ভাষা অনুবাদ করবে, মাতৃভাষা তোমার বাংলা, সেখানে সেই সেন্টেন্স ফরমেশন, বাক্য গঠন, কি কি ভাষা দিতে হয়, কিভাবে ভাষাগুলোকে প্রয়োগ করতে হয়, সেই সামগ্রিক জ্ঞানটা তোমার থাকতে হবে। এবার দেখো পরের দ্বিতীয় পয়েন্ট, যেটা আমি বলছি যে আক্ষরিক অনুবাদ নয়, ভাবানুবাদ। তৃতীয় পয়েন্ট, অনুবাদ রচনা করতে গেলে ভাষা জ্ঞান থাকা জরুরি। এবং চতুর্থত, অনুবাদের মাধ্যমে ভাষার নমনীয়তা উপলব্ধ হয়, অর্থাৎ একটা ভাষাকে তুমি কত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছো, কত নমনীয় হবে সেই ভাষাটাকে তোমার যে লেখা, সেই লেখায় স্থান দিতে পারছো, সেইটা দেখা হয়। এবং যত ভালোভাবে একটা বঙ্গানুবাদকে তুমি তোমার পরীক্ষার খাতায়, এইসব কম্পিটিটিভ পরীক্ষার জন্য যত ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে, যত আকর্ষণীয় হবে সেটাকে তোমার খাতায় রাখতে পারবে, তত বেশি সংখ্যক নম্বর তুমি গেইন করবে এবং তোমার ঝুলিতে সেই নাম্বারগুলো ঢুকিয়ে নিতে পারবে। ঠিক ততখানি নম্বর, অর্থাৎ তত বেশি নম্বর তুমি পরীক্ষকের কাছ থেকে আদায় করে নিতে পারবে। এরপরের
যে স্লাইড, সেখানে বলা হচ্ছে অনুবাদের কিছু প্রাথমিক সূত্র, অর্থাৎ একটা অনুবাদ বঙ্গানুবাদ করতে গেলে কি কি জিনিস আমাদের মাথায় রাখতেই হবে। দেখো, প্রথমে বলা হচ্ছে অনুবাদ হবে যথাসম্ভব মূলানুগ, সহজ, স্বচ্ছন্দ, স্বাধীনতা থাকলেও তো অবাধ নয়। অর্থাৎ অনুবাদ যেমন সহজ, স্বচ্ছন্দ, স্বাধীন ভাবে তোমায় লিখতে হবে, তার সাথে সাথে সেটা যেন মূলানুগ হয়। অর্থাৎ এমন নয় যে ইংরেজি দেওয়া হয়েছে এক, তুমি বাংলা করলে সম্পূর্ণ নিজের মতো করে। অর্থাৎ স্বাধীনতা আছে, কিন্তু সেটা অবাধ নয়, অপরিসীম নয়। সুতরাং অনুবাদ হবে মূলানুগ, সহজ, স্বচ্ছন্দ এবং সেখানে স্বাধীনতা থাকলেও সেটা অবাধ নয়। এরপরে বলা হচ্ছে কি না, বিদেশি ভাষার ক্ষেত্রে বাগধারাকে মাতৃভাষায় বাগধারায় রূপান্তরিত করতে হয়। একই জিনিস, বিদেশি ভাষার যে বাগধারা বা সেটাকে যেভাবে প্রয়োগ করা হয় তার সঙ্গে সমাজ সংস্কৃতি মিশে থাকে, সেই সমাজ সংস্কৃতি এক্সাক্ট কিন্তু আমার বাংলায় নয়। আমার বাংলার সমাজ সংস্কৃতি, আমাদের বাংলার সমাজ সংস্কৃতি কিন্তু পাশ্চাত্য দেশের সমাজ সংস্কৃতির মতো নয়। কাছাকাছি হতে পারে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই কাছাকাছির জায়গায় অবশ্যই গেছে, কিন্তু সেটা কাছাকাছি, বিকল্প নয়। সুতরাং সেই মাতৃভাষার বাগধারাও তোমায় জানতে হবে এবং বিদেশি ভাষার বাগধারাও তোমায় জানতে হবে। সেটাকে কিভাবে প্রয়োগ করা যায়, কিভাবে করলে সেটাকে শ্রুতি মধুর হয়, ভালো হয়, শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, সেটা তোমায় বুঝতে হবে, জানতে হবে। উল্লেখ প্রসঙ্গকে বিশেষ বিবেচনার সাথে মাতৃভাষায় রূপান্তরিত করতে হয়। এই যে বিশেষ বিবেচনা কথাটা রয়েছে না, এই বিশেষ বিবেচনার মধ্যে এই সমস্ত বিষয়গুলো ঢুকে আছে। অর্থাৎ তোমায় মাথায় রাখতে হবে তুমি কি কিভাবে ওটাকে প্রেজেন্ট করতে পারছো, কত ভালোভাবে ওটাকে প্রেজেন্ট করতে পারছো। অনেক ক্ষেত্রে ভাবানুবাদ হয়। এই ভাবানুবাদ আবার দেশ, কাল, স্থানের প্রেক্ষিতে ভাবানুবাদের কথা বলা হলো। ভাবানুবাদের ক্ষেত্রে বোধ শক্তির সাহায্য নিতে হয়। অর্থাৎ তুমি কিভাবে সেটাকে প্রেজেন্ট করবে সেটাই যদি তোমার ধারণায় না থাকে, তুমি কিভাবে সেটাকে অনুবাদ করবে। আক্ষরিক অনুবাদ তো হতে পারে না, তাই না? যেমন একটা উদাহরণ দিই, রবীন্দ্রনাথ ঠাকুর, আচ্ছা ইংরেজিটাই বলি, রবীন্দ্রনাথ টেগর ইজ আ গ্রেট পোয়েট। এটাকে যদি আমি আক্ষরিক অনুবাদ করি তাহলে কি হয়, রবীন্দ্রনাথ ঠাকুর হন একজন বিখ্যাত কবি, বা রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ আ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিখ্যাত কবি। আক্ষরিক অনুবাদ কিন্তু এটাই, রবীন্দ্রনাথ টেগর, রবীন্দ্রনাথ ঠাকুর, ইজ হয় এ একজন গ্রেট বিখ্যাত পোয়েট কবি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর হন একজন বিখ্যাত কবি। ঠিক তেমনি ভাবে রবীন্দ্রনাথ টেগর ওয়াজ আ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিখ্যাত কবি। কিন্তু দেখো, এটা কি শুনতে ভালো লাগছে? শুনতে কিন্তু ভালো লাগছে না। আক্ষরিক অনুবাদই হলো, কিন্তু শুনতে ভালো লাগছে না। সেই কারণে তোমার ভাষা, সংস্কৃতি, শিল্পের সঙ্গে সাযুজ্য রেখে কাটাছাঁটা করে সুন্দর করে প্রেজেন্ট করতে হয়। এটাকে যদি আমি বলি রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত কবি, তাহলে দেখো শুনতে ভালো লাগছে। ওই ইজ বা ওয়াজটাকে আমি উঠিয়ে দিলাম, বিভার্বটাকে আমি উঠিয়ে দিলাম, কেমন? এবং এর পরের পয়েন্ট বলা হচ্ছে, এখানে একটি বড় বাক্যকে ভেঙে একাধিক বাক্যে প্রকাশ করা যায় না। অর্থাৎ একটা বড় বাক্য রয়েছে, তুমি চাইলেই সেটাকে নিজের ইচ্ছা মতো ছোট ছোট করে ভেঙে তোমার সুবিধা মতো করতে পারো না, করা যায় না। শেষ পয়েন্ট কি বলা হচ্ছে, অনুবাদে কৃত্রিমতা বা জটিলতা থাকবে না। আবারও সেই বিষয়টা যে সহজ, সাবলীল, স্বচ্ছন্দ ভাবে একটা অনুবাদ তোমায় করতে হবে। এরপর স্লাইডে যাই। বলা হচ্ছে ইংরেজি ও বাংলা এই দুটি ভাষা আলাদা হয়, তাদের বাক্য গঠন প্রকৃতি আলাদা হবে। এতক্ষণ ধরে যে কথাই বলে আসছি সেটাই আবার লেখা হয়েছে এখানে। বাংলা ভাষার নিজস্ব বৈশিষ্ট্য, ভঙ্গি যেন প্রকাশ পায়। অর্থাৎ বাংলা ভাষার সাহিত্য, সংস্কৃতি, শিল্প, সমস্ত বিষয়টা, বাংলা ভাষার যে সামগ্রিক তাৎপর্য, নিজস্ব বৈশিষ্ট্য, সেইটা যেন তোমার অনুবাদে প্রকাশিত হয়। অনুবাদের সময় এর পরের পয়েন্ট, চলিত রীতিকেই অনুসরণ করবে। অর্থাৎ তুমি যে ভাষায় কথা বলো, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি নিশ্চয়ই সাধু ভাষায় কথা বলো না, সুতরাং অনুবাদ বলেই সুন্দরভাবে সাধু ভাষায় লিখতে হবে, নইলে নম্বর পাওয়া যাবে না, এইসব ধারণাগুলো আপনার চলে না। তুমি যে ভাষায় কথা বলতে স্বচ্ছন্দ বোধ করো, যেভাবে কথা বলো, ঠিক সেইভাবেই লিখতে হবে। এরপরের পয়েন্ট, ইংরেজি কালক্রম বাংলায় অনুবাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
দেখো, যে কথাগুলো আমি বলে যাচ্ছি সেই কথাগুলো কিন্তু এখানে রিপিট করা হচ্ছে, সেই পয়েন্টগুলোই কিন্তু ঘুরে ফিরে আসছে। এবং আরো একবার বলা হচ্ছে কি না, অনুবাদটি বঙ্গানুবাদটি হবে মূলানুগ ও সাহিত্য ধর্মী, অর্থাৎ তার মধ্যে সাহিত্য গুণাগুণ থাকবে। এলোমেলো করে আমি একটা অনুবাদ লিখতে পারি না, সেটা কখনোই কাম্য নয়। এরপর কি রয়েছে, দুটো উদাহরণ। প্রথম উদাহরণটা দেখে নি, কি বলা হচ্ছে, হোম ইজ home is the first school where the child learns his first lesson. These are very important for the development of his mind. He sees, hears, begins to learn at home. It is home that builds his character. In a good home, honest and healthy men are made. Bad influence at home spoils a child. অর্থাৎ খুব সহজ অনুবাদ, এবং পরীক্ষায় কিন্তু এই ধরনের সহজ অনুবাদই দেওয়া হয় যাতে সকলে পারে, যাতে অ্যাভারেজ একটা প্যাসেজ তুলে দেওয়া হয় সেখান থেকে সকলেই সেটাকে পড়তে পারে এবং পড়তে পারে। এমনটা মনে করার কোনো কারণ নেই যে এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষাগুলো পরীক্ষার হলে বসে ভয়ানক কঠিন আমি কিছু অনুবাদ পাবো যেগুলো পড়তে আমার দাঁত ভেঙে যাবে, এটা একদমই নয়। খুব মাথা ঠান্ডা রাখো, ভালোভাবে প্রিপারেশন নাও, খুব সহজ সুন্দর অনুবাদ দেওয়া হয় যেটা তোমরা সকলেই করতে পারবে কম বেশি। এবং সব থেকে বড় কথা, ইংরেজির ভয়টা তারাও, যে ইংরেজি মানেই অনেকেরই এরকম একটা ধারণা এখনো আছে যে ইংরেজি বাবা বিরাট কিছু বাবা পারা যায় না, ব্যাপারটা এরকম নয়। ভয় তারাও, ভালোভাবে প্রিপারেশন নাও, খুব ভালো হবে পরীক্ষা। তো চলো এবার আমরা বঙ্গানুবাদটা চলে আসি। কি বলা হচ্ছে, গৃহই প্রথম বিদ্যালয় যেখানে একটি শিশু তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করে। এই প্রাথমিক শিক্ষা শিশুর মানসিক বিকাশের জন্য অত্যন্ত মূল্যবান। গৃহেই সে দেখে, শোনে এবং শিখতে শুরু করে। গৃহই তার চরিত্র গঠন করে। সুন্দর পরিবেশ সমন্বিত গৃহ সৎ ও স্বাস্থ্যবান মানুষ তৈরি করে। গৃহের মন্দ প্রভাব শিশুকে বিনষ্ট করে। দেখো, খুব সোজা একটা প্যাসেজ এবং খুব সাবলীলভাবে তার অনুবাদ করা হলো, অর্থাৎ বাংলা ভাষার নিজস্ব বাক্য গঠন পদ্ধতি মেনে যেটা শুনতে ভালো লাগে, শ্রুতি মধুর, এমন ভাবেই এটাকে প্রেজেন্ট করা হলো বাংলায়। এর পরের অনুবাদে আমরা চলে যাই, সেখানে কি বলা হচ্ছে, we are Bengalis as we live in West Bengal or in Bangladesh. The language we open our minds with is Bengali. But we are part of human race spreading over the whole world. We must therefore remember that first of all, we are men, then we are Bengalis or Indians. এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা লাইন এই সময় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। এবং তারপরের যে একদম শেষ লাইনে বলা হচ্ছে কি না, ন্যারো ন্যাশনালিজম ইজ এ ডিজিজ দ্যাট ইটস আপন হিউম্যানিটি। এটাই বাংলায় আনলে আমরা কি দেখতে পাবো, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে বাস করি বলে আমরা বাঙালি বা আমাদের বাঙালি বলা হয়। বাংলা ভাষার মাধ্যমেই আমরা আমাদের মনের জানলা খুলে দিই, কিন্তু সারা পৃথিবী জুড়ে যে মানব জাতি রয়েছে আমরা তাদেরই অংশ, অর্থাৎ গোটা পৃথিবীর যে মানুষ আমরাও কিন্তু তাদের থেকে বিচ্ছিন্ন নই। আমরা বাঙালিরাও, আমরা ভারতীয়রাও তাদেরই অংশ। সুতরাং আমরা মনে রাখবো যে প্রথমে আমরা মানুষ, পরে আমরা বাঙালি বা ভারতীয়, অর্থাৎ আমরা আমাদের প্রথমেই ধ্যান জ্ঞান হবে যে আমরা সকলেই মানুষ, তারপর আমাদের দেশ, তারপর আমাদের জাতি, তারপরে যা যা হওয়ার সেইগুলো। সংকীর্ণ জাতীয়তাবাদ এমনই একটি ব্যাধি যা মানুষকে গ্রাস করে ফেলে। তো এই দুটো ছিল আজকের উদাহরণ, তোমরা দুটোতেই দেখতে পেলে, এর আগেরটাতেও দেখতে পেলে অত্যন্ত সহজ ভাষায় ইংরেজির প্যাসেজটা দেওয়া হয়েছে, এবং তারপর দ্বিতীয়টাতেও তোমরা দেখতে পাচ্ছ অত্যন্ত সহজ সরল প্যাসেজ, বুঝতে কোথাও কোনো অসুবিধা হওয়ার নয় সেরকমই প্যাসেজ তুলে দেওয়া হয়েছে। এইবার যেটা বলার, যে এই ধরনের প্যাসেজ তোমাদের অনেকেরই প্রশ্ন থেকে আছে, এই ধরনের প্যাসেজ তুলে দেওয়া হয় কিন্তু এর কি কোনো মানে টোটকা হয় যে
এতগুলো পড়ে গেলেই আমি পাবো বা অতগুলো পড়ে গেলেই আমি পাবো। এই জন্য তোমাদের প্রথমেই মাথায় রাখতে হবে এই ধরনের বিভিন্ন জিনিস যত বেশি করে তোমরা চর্চায় আনতে পারবে তত বেশি তোমাদের সুবিধা, তোমাদের প্রত্যেকের জন্য সেটা লাভ হবে, তোমরা প্রত্যেকেই সেখানে লাভবান হবে যত বেশি এই ধরনের জিনিস চর্চা করতে পারবে। ধরো আমি খুব একটা ছোট্ট উদাহরণ দিই, ধরো তোমরা ইংলিশ যে নিউজ পেপার আছে তোমরা এখন সেটা যদি হাতে কাগজ নাও পাও অর্থাৎ হার্ড কপি নাও পাও, পিডিএফ পাওয়া যায়, তোমরা অনলাইনে অনেকেই পড়তে পারো, প্রত্যেকের হাতেই এখন প্রায় স্মার্টফোন রয়েছে। তোমরা ধরো সেইখান থেকে খানিকটা প্যাসেজ তুলে নিজের মতো করে সেটাকে বাংলা করার চেষ্টা করো। একদিনে হবে না কিন্তু আস্তে আস্তে তো হবে। বা বিভিন্ন বই থেকে ব্যাকরণ যে বই রয়েছে আমাদের আমাদের 8, 9, 11, 12 এর যে বইগুলো রয়েছে, মূলত 8, 9 এর যে বই, সেখান থেকে তোমরা প্যাসেজ তুলে ব্যাকরণ বই থেকে তুলতে পারো। বা যদি তোমরা চাও 11, 12 এর যে বাংলা বই সেখান থেকেও খানিকটা প্যাসেজ তুলে তোমরা করতেই পারো বাংলা, সেটাকে বাংলা থেকে ইংরেজি করলে, ইংরেজি থেকে বাংলা করলে করতেই পারো। কিন্তু এইটা যত বেশি করবে তত বেশি জানবে তোমাদের যে শক্তিটা অর্থাৎ তোমাদের যে লেখনী শক্তি সেটা বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এবং তোমার সব থেকে বড় কথা যেটা তোমার মনে একটা জোর আসবে যে আমিও পারি, আমরাও পারি। এই কথাটা বলা তাদের উদ্দেশ্যে যারা এখনো রয়েছে, যারা ইংরেজিটাকে ভয় পাও, ইংরেজিটাকে একটা ভয়ানক কঠিন ভাষা বলে মনে করো। প্রথমেই বলার কোনো ভাষাই কিন্তু কঠিন নয়। আর যদি কঠিন বলেই মনে করো তাহলে ভেবে দেখো তোমার এই বাংলা ভাষাও কিন্তু সব থেকে কঠিন। তোমার মাতৃভাষা বলে তোমার হয়তো মনে হচ্ছে না যে বাংলা ভাষা কঠিন, কিন্তু যাদের মাতৃভাষা বাংলা নয় তাদেরও কিন্তু যথেষ্ট কঠিন লাগে। সুতরাং প্রত্যেকের মাতৃভাষা ছাড়া যখনই অন্য ভাষায় যাবে তখনই সেই ভাষাটা তাদের জন্য কঠিন হয়ে পড়ে। সেই কারণে চর্চা, চর্চা এবং চর্চা, চর্চার বিকল্প নেই। যত বেশি এই ধরনের বিষয়গুলোকে নিয়ে চর্চা করবে তত বেশি তোমাদের জন্য সুবিধা হবে। সেটা আজকে আমরা দেখানোর চেষ্টা করলাম যে বঙ্গানুবাদ জিনিসটা ঠিক কি এবং বঙ্গানুবাদটাকে ঠিক কিরকম ভাবে করলে আমাদের জন্য সুবিধা হয়। বঙ্গানুবাদের সূত্রগুলো দেওয়া হলো, কি কি জিনিস তোমাদের মাথায় রাখতে হবে সেটা বলা হলো, এবং তার সাথে সাথে দুটো উদাহরণ দেওয়া হলো, তোমরা দেখতে পেলে। তো আশা করি প্রত্যেকেই তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এর আগের ভিডিওয়ে একজন কমেন্ট করেছিলেন যে কোনো বইয়ের নাম বললে সুবিধা হয়, অর্থাৎ সেই বইটা তোমরা দেখে নিতে পারো। আমি বিশেষ কোনো বইয়ের নাম বলবো না, তবে যেটা বলার আবারও বলছি, কারণ এই চটজলদি বই দেখে খুব একটা সাফল্য পাওয়া যায় না। সেক্ষেত্রে বারবারই তোমাদের বলার যে তোমরা 8, 9 এই যে ব্যাকরণ বইগুলো, বাংলা ব্যাকরণ বই, এইগুলোকে বারবার স্টাডি করো, বারবার দেখো, পড়ার চেষ্টা করো, এবং তার সাথে সাথে কাগজ, অন্যান্য বই, মূলত তোমাদের যে পড়ার বইয়ের বাইরে বেরো, সেখানে একটা বিশাল জগৎ রয়েছে, সেইগুলো থেকে তোমরা এই ধরনের জিনিসগুলোকে প্র্যাকটিস করো। ইংরেজি বই পড়ো, বাংলা বই পড়ো, ইংরেজি কাগজ পড়ো, বাংলা কাগজ পড়ো, এবং তার সাথে সাথে এই ধরনের জিনিসগুলোকে নিয়ে চর্চা করতে শুরু করো। প্রথম দিকে ভুল হবেই, প্রত্যেকের হয়, কিন্তু দেখো যত বেশি তোমরা এটাকে চর্চার মধ্যে আনবে, যত বেশি এটা নিয়ে চর্চা করবে, তত বেশি তোমরা ঠিক জায়গায় পৌঁছে যাবে। অর্থাৎ ভুলগুলো আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে। তো আশা করি আমি বোঝাতে পারলাম। আজকের মতো তোমাদের সঙ্গে এখানেই ক্লাস শেষ করছি। আজকের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে ধন্যবাদ।